আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 25 নাম্বার লেকচার। তো আজকে আমাদের স্পেশাল 25 নাম্বার লেকচারে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে খুবই বিখ্যাত টপিক, লাহোর প্রস্তাবের গুরুত্ব। আমরা সবাই এটা মনে রাখবো, আমাদের সৃজনশীল পরীক্ষায় গ এবং গহতে এই টপিক থেকে প্রশ্ন হয়। এটা বিগত কয়েকটা বছর বোর্ড অ্যানালাইসিস থেকে বলা হচ্ছে। তো আমাদের এই টপিক থেকে যেহেতু গ এবং গহতে সরাসরি সৃজনশীল প্রশ্ন হয় বা উত্তর করতে হয়, অবশ্যই এই টপিকটুকু ভালো করে আয়ত্ত করতে হবে। লাহোর প্রস্তাবের যে গুরুত্ব, সেই গুরুত্বটা আসলে কী সেটা আমাকে বুঝতে হবে। তো আমরা প্রথমে এখান থেকে এতটুকু পড়ব, তো আস্তে আস্তে চেষ্টা করব লাহোর প্রস্তাবের গুরুত্বটুকু কতটুকু ছিল, তারপরে সেই মূল ভাবটা মুখস্থ করে আমরা পরীক্ষার সময় লিখে আসব। তো সবাইকে বলতেছি, খেয়াল করে সম্পূর্ণ যা যা বলি মনোযোগ দিয়ে শুনবা, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানাবা। থ্যাংক ইউ, জয়েন করছে আফরিন, হায়াত, জানাতুল মাওয়া, সুমায়াত জানাত, হচ্ছে কি তানজিন। তো এখন আমরা যাচ্ছি আমাদের ক্লাসের মূল আলোচনায়। তো চল আমরা শুরু করি আমাদের আজকে স্পেশাল ক্লাসের স্পেশাল অংশ। আমি লাইন টু লাইন পড়তেছি, খেয়াল করবা। লাহোর প্রস্তাবের গুরুত্ব। 1940 সালের লাহোর প্রস্তাব ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস ও এ অঞ্চলের মুসলমানদের একটি পৃথক আবাসভূমির দাবি উপস্থাপনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা। অর্থাৎ আমাদের যে লাহোর প্রস্তাবটা হয় 1940 সালে, এই লাহোর প্রস্তাবটা মূলত মুসলমানদের জন্যই কাজ করে, বা মুসলমানদের দাবির যে প্রতিফলন, দাবি দেওয়া, এটার জন্যই আমার লাহোর প্রস্তাব তৈরি হয় বা লাহোর প্রস্তাবের জন্ম হয়। অর্থাৎ মুসলমানদের যে অধিকার আদায় ভারতবর্ষে, সে অধিকার আদায়ের জন্য যেই সংগঠনটা কাজ করে তার নামই হচ্ছে লাহোর প্রস্তাব। তো একটু ভয়েসে কথা বলে খুশি হতাম। আফরিন, হায়াত, জানাতুল মাওয়া, সুমায়া জান্নাত, তানজিন, এই লাইনটুকু বুঝতে পারছো কিনা যে কথাটা বললাম ব্যাখ্যা দিয়ে? থ্যাংক ইউ। তো মনে রাখবা, লাহোর প্রস্তাবটা শুধুমাত্র মুসলমানদের জন্যই কাজ করে। এরপরে মোহাম্মদ আলী জিন্নাহর দেওয়া দ্বিজাতি তত্ত্ব ও তার দল মুসলিম লীগের লাহোর প্রস্তাবের ভিত্তিতেই ভারতের মুসলমানরা জাতীয়তাবাদী চেতনার উজ্জীবিত হয় এবং নিজস্ব আবাসভূমি পাকিস্তান অর্জনে ব্রতী হয়। এখন এই লাইনটার ব্যাখ্যা হচ্ছে, আলী জিন্নাহ ছিল একজন নেতা, উনি ছিল মুসলিম লীগের একজন নেতা। মুসলিম লীগ সম্পর্কে আমরা পড়ছি যে মুসলিম লীগ মুসলমানদের জন্য কাজ করছে ভারতবর্ষে। এর পাশাপাশি আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব দিয়েছিল এই ভারতবর্ষে। এটা আমরা জানি যে আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব দিয়েছিল, যাতে মুসলমানরা একটা অধিকার পায় ভারতবর্ষে, হিন্দুরা আরেকটা অধিকার পায় ভারতবর্ষে। আমরা কিন্তু দ্বিজাতি তত্ত্ব পড়ছি এবং কি মুসলিম লীগের ঘটনা পড়ছি। তো এখন এই যে মোহাম্মদ আলী জিন্নাহ তার দ্বিজাতি তত্ত্ব এবং মুসলিম লীগ, এই দুইটার সমন্বয়ে যখন কাজ করে মানুষদের জন্য, বিশেষ করে মুসলিম মানুষদের জন্য, ভারতবর্ষের মুসলমানদের জন্য, তখন ভারতবর্ষে যত মুসলমান ছিল তারা সবাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং তারা চিন্তা করে যে হ্যাঁ, ভারতবর্ষে হিন্দুদের পাশাপাশি আমাদের একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড থাকবে, যার নাম হবে পাকিস্তান। অর্থাৎ এই মুসলিম লীগ এবং আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করেই ভারতবর্ষের তৎকালীন মুসলমানরা একটা আত্মবিশ্বাস নিয়ে আন্দোলন নেমে ওঠে যে আমরাও আমাদের অধিকার চাই ভারতবর্ষে, আমরা আমাদের একটা স্বাধীন রাষ্ট্র চাই, স্বাধীন ভূখণ্ড চাই, আর সেটা হয় পাকিস্তান। আর সে পাকিস্তানের জন্যই, সে পাকিস্তান রাষ্ট্র তৈরি হওয়ার জন্যই মুসলমানরা আস্তে আস্তে আত্মবিশ্বাসী হয়ে কাজ শুরু করতে পারে, যখন এই দ্বিজাতি তত্ত্ব আর মুসলিম লীগের সম্প্রসার ঘটে বা এদের কার্যক্রম আস্তে আস্তে চলমান থাকে। তো এই দ্বিজাতি তত্ত্ব আর মুসলিম লীগের সমন্বয়ে আমাদের মূলত লাহোর প্রস্তাবটা আস্তে আস্তে ক্রমান্বয়ে উজ্জীবিত হয় বা লাহোর প্রস্তাবের কার্যক্রমগুলো আস্তে আস্তে সামনের দিকে যায়। তো এই কথাগুলো বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাইও।
থ্যাংক ইউ ফারিয়া তাসিন জয়েন করছো ক্লাসে। একটু কথা বলতে হবে, রেসপন্স করতে হবে ভয়েসে, বুঝতে পারছো? পরের লাইনে যে ব্যাখ্যা দিয়েছি বুঝতে পারছো কি? ভয়েসে বলো একটু, আমাদের সময় খুব কম, ভয়েসে বলে খুশি হবো বেশি। চ্যাট বক্সে লিখেছো ঠিক আছে, ভয়েসে একজন বললে হবে। ওকে, আচ্ছা এরপরে পরবর্তী অংশ। তো 1946 সালে নির্বাচনে মুসলমানরা লাহোর প্রস্তাব বাস্তবায়নের জন্যই মুসলিম লীগকে ভোট দিয়ে জয়ী করে। তো আমরা জানি 1946 সালে নির্বাচন হয় ভারতবর্ষে। সেই নির্বাচনে মুসলমানরা ভোট দিয়েছিল শুধুমাত্র মুসলিম লীগকে, কারণ কি মুসলিম লীগ জয়ী লাভ করলে মুসলমানদের জন্য একটা রাষ্ট্র তৈরি হবে। সেই লক্ষ্যে মুসলমানরা কোথায় ভোট দিয়েছে? শুধু মুসলিম লীগকেই ভোট দিয়েছে। কথা বুঝছো? এই লাইনটা বুঝতে পারছো? জি স্যার। গুড। তবে জি স্যার। তবে মূল লাহোর প্রস্তাবে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা থাকলেও জিন্নাহ সহ মুসলিম লীগের অবাঙালি নেতারা পরে কৌশলে প্রস্তাবটি সংশোধন করে একটি মাত্র রাষ্ট্র, যার নাম পাকিস্তানের কথা বলেন। এ কথার অর্থ হচ্ছে, লাহোর প্রস্তাবের মধ্যে বলা হয়েছিল মুসলমানরা ভারতবর্ষে যে যে অংশে থাকবে, যে যে অঞ্চলে থাকবে, সেই সেই অঞ্চলে আলাদা আলাদা একটা স্বাধীন ভূখণ্ড হবে। অর্থাৎ যেমন পাকিস্তান নামে একটা ভূখণ্ড হবে মুসলমানদের, তারপর হচ্ছে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড হবে মুসলমানদের, তারপর হচ্ছে আরব আমিরাত, এরকম একটা অংশ হবে। মানে কি, আমাদের লাহোর প্রস্তাবের মূল আলোচনা ছিল যে ভারতবর্ষের যেই জায়গাতেই মুসলমান থাকবে সেই জায়গার মধ্যেই মুসলমানদের জন্য একটা ভূখণ্ড তৈরি করতে হবে আলাদা আলাদা। তো এই বিষয়টা নিয়ে একটু মানে সমস্যা হয় তাদের ওই অবস্থায়, রাজনৈতিক সমস্যা হয়। তো এই রাজনৈতিক সমস্যা মোকাবেলা করার জন্যই তারা সবাই কী করছে, যে থাকুক আমাদের আলাদা আলাদা ভূখণ্ড লাগবে না, আমরা ভারতবর্ষের সকল মুসলমানরা মিলে একটা ভূখণ্ড চাই। আর একটা সেই স্বাধীন ভূখণ্ডর নামই হচ্ছে পাকিস্তান। অর্থাৎ প্রাথমিক অবস্থায় লাহোর প্রস্তাবে বলছিল আলাদা আলাদা ভূখণ্ড হবে প্রতিটা ভারতবর্ষে মুসলমানদের জন্য। পরবর্তীতে দেখা যাচ্ছে রাজনৈতিক বৈষম্যের জন্য বা রাজনৈতিক সমস্যার জন্য, যাতে এই সমস্যাটা না হয় এজন্য তারা পরবর্তীতে এই মূল যে ইয়াটা ছিল আমাদের এই লাহোর প্রস্তাবে যে নীতিমালা ছিল সেগুলো সংশোধন করে দিন শেষে একটাই মাত্র দাবি উপস্থাপন করে যে লাহোর প্রস্তাব শুধু চায় পাকিস্তান নামে একটা রাষ্ট্র হোক ভূখণ্ডে বা ভারতবর্ষের ভূখণ্ডে, আলাদা আলাদা কোনো রাষ্ট্র চায় না, জাস্ট সমগ্র ভারতবর্ষে একটা পাকিস্তান রাষ্ট্র হবে শুধু মুসলমানদের জন্য। এইটা সংশোধন করছিল পরবর্তী অংশে তারা। তো এই লাইনটা বুঝতে পারছো কি একটু আমাকে জানাও। জি বুঝছি স্যার। থ্যাংক ইউ। এরপরে মনে করা হয় একাধিক রাষ্ট্রের ধারণাটি বহাল থাকলেও 1947 সালেই পূর্ব বাংলার মুসলমানদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হতো। অর্থাৎ একাধিক রাষ্ট্র ধারণা থাকলেও এই যে 47 সালে আমাদের পূর্ব বাংলা নামে একটা অংশ হয়, পূর্ব পাকিস্তান, সেই পাকিস্তানটা কি হইতো আমাদের স্বাধীনতা হওয়ার বা স্বাধীন হওয়ার প্রতিষ্ঠার পথ সহজ হতো। পাকিস্তান প্রতিষ্ঠার পরও লাহোর প্রস্তাবের প্রাসঙ্গিকতা অব্যাহত থাকে। অর্থাৎ পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পরেও লাহোর প্রস্তাবের যে নীতিমালা ছিল সেগুলো কি ছিল? অব্যাহত ছিল। পূর্ব বাংলার তৎকালীন পূর্ব পাকিস্তান জনগণের স্বাধিকার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার পেছনে এই প্রস্তাবের গুরুত্ব ভূমিকা ছিল। পূর্ব বাংলা মানুষরা যাতে চাইছিল তাদের জন্য আলাদা একটা রাষ্ট্র হোক, সেজন্য আমাদের কী করছে, লাহোর প্রস্তাব কাজ করছে। এই পূর্ব বাংলা মানুষের চাহিদার জন্য লাহোর প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপরে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের ধারা লক্ষ্য করে দেখা যায় 1954 সালের যুক্ত ফ্রন্টের 21 দফা দাবি, 1966 সালে আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফা কর্মসূচি এবং 1969 সালের গণ অভ্যুত্থান ইত্যাদি সব কিছুর পেছনেই লাহোর প্রস্তাবে গৃহীত প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিষয়টি অনুপ্রেরণা ছিল। অর্থাৎ এই যে আমাদের যত রকম কর্মসূচি আছে, 21 দফা, 6 দফা, গণ অভ্যুত্থান, এই সবগুলোর পেছনেই আমার কি কাজ করছে? লাহোর প্রস্তাব কাজ করছে। এই লাহোর প্রস্তাবের কারণেই এই সবগুলো দফা মানুষ কাজ করতে পারছে বা ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জয়েন করছো। তো সবগুলো দফায় মানুষ কাজ করার জন্য কি পাইছে? অনুপ্রেরণা পেয়েছে, আত্মবিশ্বাস পেয়েছে।
একমাত্র লাহোর প্রস্তাবের কারণে। লাহোর প্রস্তাবের কারণে মানুষ দেখতে পাচ্ছিল যে মুসলমানদের জন্য কিছু একটা হবে, কিছু একটা হবে, স্বাধীন রাষ্ট্র হবে। তো আস্তে আস্তে মুসলমান মানুষরা কী হচ্ছিল, সংগ্রামী হচ্ছিল, আত্মবিশ্বাসী হচ্ছিল, সংগ্রাম পর্যন্ত তৈরি হচ্ছিল। এর ফলে 21 দফা হয়েছে, 6 দফা হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। এগুলোর পেছনে, এই দফাগুলোর পেছনে একটাই হাত ছিল, লাহোর প্রস্তাবের হাত। লাহোর প্রস্তাবের মাধ্যমেই এগুলো আস্তে আস্তে উজ্জীবিত হয়েছিল বা চলমান ছিল বা জাগ্রত হয়েছিল। এই ব্যাখ্যাটা বুঝতে পারছো যা বলছি লাস্টে? জি স্যার। থ্যাংক ইউ। এরপরে এর কারণে অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন লাহোর প্রস্তাবের মাধ্যমে বা মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহত ছিল। অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে বাংলাদেশ তো যুদ্ধের মাধ্যমে জয়ী হয়েছে, তো এই যুদ্ধের অনুপ্রেরণা কই থেকে আসছে? এই লাহোর প্রস্তাব থেকে আসছে। লাহোর প্রস্তাবে যারা কাজ করছিল তারা নিজের জীবন বাজি রেখে মুসলমানদের জন্য কাজ করছে। তার মানে আমাদের যে বাংলাদেশ আমরা পাইছি যুদ্ধের মাধ্যমে, এই যুদ্ধ করার অনুপ্রেরণা কই থেকে পাইছি আমরা? এই লাহোর প্রস্তাব থেকে পাইছি। তো এটাই বলতেছে যে লাহোর প্রস্তাবের মাধ্যমেই বাংলাদেশের বীজ নিহিত ছিল, মানে বাংলাদেশের স্বাধীনতা লুকাইতে ছিল। কথা কি বুঝছো এতটুকু? থ্যাংক ইউ। এরপরে লাহোর প্রস্তাবে স্পষ্ট উল্লেখ ছিল উত্তর, পশ্চিম ও পূর্ব ভারতের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে একাধিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে হবে। অর্থাৎ লাহোর প্রস্তাবে বলাই ছিল যে উত্তর ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারত সবগুলো অংশের মুসলমানদেরকে নিয়ে একটা আলাদা রাষ্ট্র গঠন করতে হবে, এটা উল্লেখ ছিল। এই রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো হবে সম্পূর্ণরূপে স্বায়ত্তশাসিত এবং সার্বভৌম। তো এই লাইনের অর্থ হচ্ছে যে এই 3টা প্রদেশের যে মানুষরা ছিল মুসলমান, সেই মুসলমান মানুষদের নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র হবে। তো সেই স্বাধীন রাষ্ট্রের মধ্যে স্বায়ত্তশাসিত হবে এবং সার্বভৌম হবে। এর মানে হচ্ছে যেই ভূখণ্ডটা তৈরি হবে, নতুন ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ড মুসলমানদের জন্য, সেই ভূখণ্ডে সেই রাষ্ট্রের যত মুসলমান থাকবে সবাই নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে, নিজের অধিকারের জন্য আন্দোলন করতে পারবে। অর্থাৎ এক কথায় স্বায়ত্তশাসিত বলতে বোঝায় সকলের মতামতের ভিত্তিতে যেই আন্দোলন, যেই দাবি, সেই দাবির পূরণ হওয়ার একটা অবস্থা। অর্থাৎ স্বায়ত্তশাসিত হলে সেখানে সরকারের কোনো কথা চলবে না, জনগণের কথায় রাষ্ট্র চলবে, জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রের সব কিছু চলবে। এটাকে বলা হয় স্বায়ত্তশাসিত এবং সার্বভৌম, মানে সকলের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্রের কাজগুলো পরিচালনা করবে সরকার, যাতে সরকারের কোনো নিজের মন গড়া কাজ রাষ্ট্রের মধ্যে না হয় বা রাষ্ট্রের জনগণরা বঞ্চিত অধিকার থেকে। এজন্য বলছে স্বায়ত্তশাসিত, মানে মুসলমান জনগণের চাহিদা অনুযায়ী তাদের অধিকার যা যা লাগবে, তাদের চাওয়া পাওয়া যা যা আছে, সবগুলো নিয়ে চিন্তা করেই আমাদের কি হবে, নতুন একটা রাষ্ট্র তৈরি হবে, স্বাধীন সার্বভৌম স্বায়ত্তশাসিত রাষ্ট্র। কথা কি বুঝছো যা বলছি? হ্যাঁ স্যার, বুঝছি। থ্যাংক ইউ। এরপরে লাহোর প্রস্তাবের ভিত্তিতেই পূর্ব পাকিস্তানের বাঙালিরা ঔপনিবেশিক পাকিস্তানি শাসকদের কাছে স্বায়ত্তশাসন দাবি করে। অর্থাৎ লাহোর প্রস্তাবের মাধ্যমে পূর্ব পাকিস্তানের বাঙালিরা, মানে আমরা, ঔপনিবেশিক পাকিস্তানি শাসক, মানে ঔপনিবেশিক মানে অন্য দেশের মানুষ যখন এক দেশে এসে শাসন করে তাকে বলে ঔপনিবেশিক শাসন। আর আমরা জানি পাকিস্তানি শাসকরা ছিল ঔপনিবেশিক শাসন, কারণ কি পশ্চিম পাকিস্তানরা পূর্ব পাকিস্তানে এসে কী করছে, অত্যাচার করছে আমাদের দেশে এসে। পশ্চিম পাকিস্তানের মানুষরা পূর্ব পাকিস্তানে এসে অত্যাচার করছে, শাসন করছে। তো তারা ছিল কি পাকিস্তানি শাসক। তো পাকিস্তানি শাসক থেকে মুক্তি পাওয়ার জন্যই লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব বাঙালিরা আন্দোলন করছে, দাবি করছে যে আমরা পশ্চিম পাকিস্তানের শাসন চাই না, আমরা পূর্ব পাকিস্তানের মানুষের মাধ্যমেই রাষ্ট্র করতে চাই, সরকার করতে চাই। এই দাবি চাইছিল লাহোর প্রস্তাবের মাধ্যমে। কথা কি বুঝছো এতটুকু সবাই? কথা বলল। এরপরে এ দাবি পরবর্তী সময়ে শক্তিশালী হয় এবং স্বাধিকার আন্দোলনের রূপ নেয়, যা শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত হয়।
অর্থাৎ লাহোর প্রস্তাবের মাধ্যমে যখন পূর্ব পাকিস্তানের মানুষরা বলতেছিল যে পাকিস্তানি শাসকরা আমরা চাই না, আমরা চাই আমাদের দেশের জনগণের মাধ্যমেই সরকার হবে, জনগণের মতামতের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে। তো এই দাবি যখন করা হচ্ছিল পূর্ব পাকিস্তানের মানুষদের সাথে বা মানুষরা যখন করতেছিল, এই দাবি আস্তে আস্তে কী হচ্ছিল, শক্তিশালী হচ্ছিল। এর ফলে আমাদের 52 ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান এবং সবশেষে 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীন ভূখণ্ড ফিরে পাই। আর এর পেছনে মূল কারণ ছিল এই লাহোর প্রস্তাব। এই লাহোর প্রস্তাবের মাধ্যমেই আমাদের আস্তে আস্তে কী হয়, আত্মবিশ্বাস তৈরি হয়, আন্দোলন করার একটা উদ্দীপনা তৈরি হয়, যার ফলে আমরা এই বর্তমান বাংলাদেশ পাচ্ছি। তো এই হচ্ছে লাহোর প্রস্তাবের পুরো গুরুত্বের ব্যাখ্যা। তো মোটামুটি এই পর্যন্ত যা আলোচনা করছি বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। থ্যাংক ইউ সো মাচ। তো এই পর্যন্ত আমাদের আজকে ক্লাস থাকবে। বাড়ির পড়া হচ্ছে লাহোর প্রস্তাবের গুরুত্ব যা যা পড়াইছি মুখস্থ করে নিজের বাসায় লিখে আমাকে দেখাবা। আর কষ্ট করে রাত 11:15 স্পেশাল একটা HTML ক্লাস আছে, সেই ক্লাসে সবাই আসবা। রাত 11:15 আমরা নোট নিয়ে ক্লাস নিব, HTML ক্লাস, সেই ক্লাসটা করবা। তো আজকের মতো স্পেশাল 25 নম্বর লেকচার এখানেই কমপ্লিট।